হ্যালো গাইজ, এই ভিডিওতে আমরা আলোচনা করব যে SN1 আর SN2 রিয়াকশনকে কোন কোন ফ্যাক্টর কিভাবে ইনফ্লুয়েন্স করে বা কিভাবে এফেক্ট করে। তো মোটামুটি 4টে পয়েন্ট আমি এখানে অ্যাকুমুলেট করেছি, যেখানে বলা হচ্ছে নেচার অফ সাবস্ট্রেট। সাবস্ট্রেট বলতে রিয়াক্ট্যান্ট এখানে কীরকম হতে হবে বা কীরকম রিয়াক্ট্যান্ট হলে SN1 বা কীরকম হলে SN2 এর জন্য ফেভারেবল, সেইটা নিয়ে দেখব, আলোচনা করব কিছু উদাহরণের সাথে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নেচার অফ সলভেন্টস, কীরকম সলভেন্ট নেওয়া হয় দু রকম রিয়াকশনের ক্ষেত্রেই। থার্ড পয়েন্ট হচ্ছে লিভিং গ্রুপের নেচার কীরকম হতে হবে। আর ফোর্থ পয়েন্ট নিউক্লিওফাইলসের নেচার কীরকম হতে হবে। আর এই চারজনের ওপরে কীরকমভাবে SN1 আর SN2 রেট ভ্যারি করে আমরা উদাহরণের সাথে কিছু দেখব। তো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট নিয়েই, নেচার অফ সাবস্ট্রেটস। সাবস্ট্রেট নিয়ে আমি কিছু কথা প্রথমেই বলেছিলাম যখন SN1 আর SN2 পড়ানো হচ্ছিল। তো সেইখানে আমি বলেছিলাম যে SN1 এর ক্ষেত্রে ডিপেন্ডিং অন দি রিয়াকশন মেকানিজম, দুজনের জন্যই ডিপেন্ডিং অন দি রিয়াকশন মেকানিজম সাবস্ট্রেট এইখানে চয়েস করা হয়। SN1 এর ক্ষেত্রে সাবস্ট্রেটস হচ্ছে SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি বা রেজোনেন্স আচ্ছা, রেজোনেন্স না লিখে এখানে আমরা যদি বলি যে 3 ডিগ্রি বা এনি টাইপ of such compounds, any type of such compounds, those can form stable carbocations। কেন? কারণ SN1 রিয়াকশন মেকানিজম কার্বোক্যাটায়নের মারফত যায়, তাই আমাকে এমন সাবস্ট্রেট চয়েস করতে হবে যে স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন করতে পারে। 3 ডিগ্রি সেক্ষেত্রে কিন্তু 3 ডিগ্রি কম্পাউন্ড 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করার ক্ষমতা রাখে, তাই জন্য এখানে 3 ডিগ্রি বলা হয়েছে, বা এমন কোনো কম্পাউন্ড যে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে। এবার এই স্টেবল কার্বোক্যাটায়ন কথাটা যে বলা হলো, এই স্টেবিলিটিটার ড্রাইভিং ফোর্সকে, মানে কিসের জন্য স্টেবিলিটি পেতে পারে তার কিছু পয়েন্টস হতে পারে। যেমন একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এই স্টেবিলিটি কথার যেটা আমি বলছি সেটা কিসের ওপর নির্ভর করতে পারে, সেই পয়েন্টগুলো আমি এখানে কালেক্ট করছি। হাইপার কনজুগেশন, এই সমস্ত তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে এসেছো, তো আশা করি তোমরা সবাই জানো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রেজোনেন্স। 4 নম্বর পয়েন্ট রিং এক্সপ্যানশন হতে পারে, রিং এক্সপ্যানশন। 5 নম্বর অ্যারোম্যাটিসিটি। ধরো এমন কোনো যৌগ যে হ্যালোজেন বের করে দেওয়ার পরে অ্যারোম্যাটিক ক্যারেক্টার পাচ্ছে, তাহলে তারাও কিন্তু হ্যালোজেন বার করে দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেলে সেক্ষেত্রে SN1 রিয়াকশন হওয়াটা খুব ফেভারেবল। তো মোটামুটি স্টেবল কার্বোক্যাটায়ন বা স্টেবিলিটি রিজনের পেছনে কিন্তু এই ড্রাইভিং ফোর্স থাকতে পারে। ইন্ডাকটিভ এফেক্ট কী হবে, কোনো কার্বোক্যাটায়ন তৈরি হলো, তাকে কোনো অ্যালকিল গ্রুপ বা এমন কোনো ইলেকট্রন রিচ গ্রুপ তার সাথে যুক্ত আছে যে ইলেকট্রন ডোনেট করে তার পজিটিভ চার্জকে স্টেবল করে দিতে পারে। হাইপার কনজুগেশনও ঠিক তাই। রেজোনেন্সের ক্ষেত্রে ওরকম পজিটিভ চার্জ বাই ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনস পজিটিভ চার্জ স্টেবল হতে পারে। রিং এক্সপ্যানশন, ধরো স্মলার সাইজ কোনো রিং আছে, 3 মেম্বার বা 4 মেম্বার কোনো রিং আছে, সেই রিংয়ের ক্ষেত্রে অ্যাঙ্গেল স্ট্রেন প্রচণ্ড বেশি থাকে। তো স্টেবিলিটি পাওয়ার জন্য সে কী করলো, কার্বোক্যাটায়ন রিং এক্সপ্যান্ড করে 4 মেম্বার থেকে 5 মেম্বার বা 3 মেম্বার থেকে 4 মেম্বার বা 5 মেম্বার থেকে 6 মেম্বার এরকম রিং এক্সপ্যান্ড করে যাওয়ার পরে রিয়াকশন হলো। অ্যারোম্যাটিসিটি নিয়ে তো আমি আগেই বললাম। তো মোটামুটি এই ধরনের সাবস্ট্রেট SN1 রিয়াকশানে পার্টিসিপেট করে। আর SN2 এর ক্ষেত্রে কি,
যারা কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে না বা লেস স্টেরিক্যালি হিন্ডার্ড। এইখানে যদি তোমরা স্টেরিক হিন্ড্রেন্সের রেসপেক্টে বলো তাহলে কি হবে, যে যারা মোর স্টেরিক্যালি হিন্ডার্ড বা বাল্কিয়ার কম্পাউন্ড, বা এখানে আমি যেটা কথা যে এই কথাটা অ্যাড করতে পারি যে স্টেরিক্যালি হিন্ডার্ড কম্পাউন্ডস, এই পয়েন্টের সাথে যদি এটাও অ্যাড করে দেওয়া যায় তো এইখানে হবে লেস স্টেরিক্যালি hindered, less sterically hindered compounds, তারা SN2 রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। এবার এই যে ধরো আমরা চার রকমের ডিগ্রির কম্পাউন্ড, কার্বন কম্পাউন্ড আমরা জানি, 0 ডিগ্রি থেকে শুরু করে 3 ডিগ্রি পর্যন্ত। তো SN1 আর SN2-র প্রবাবিলিটি নিয়ে যদি কথা বলা হয় তাহলে কীরকম হবে তাদের ক্ষেত্রে অর্ডারটা হবে এই রকম। ধরো 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই দিক থেকে এদিকে কি হচ্ছে, স্টেরিক হিন্ড্রেন্স বাড়ছে বা বাল্কি এফেক্ট বাড়ছে, তাই 0 ডিগ্রি থেকে শুরু করে 3 ডিগ্রি পর্যন্ত SN1 increases, SN1 increases, আর 3 ডিগ্রি থেকে শুরু করে 0 ডিগ্রি পর্যন্ত SN2 increases। ঠিক আছে, তো এই হলো মোটামুটি সাবস্ট্রেট। এবার আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো কিরকম ভাবে হয়। এক্সাম্পল আমার দেওয়ার অপেক্ষা রাখে না, তোমরা অনেক এক্সাম্পল অলরেডি হয়তো জানো, তাও আমি কিছু এক্সাম্পল এখানে দিচ্ছি। দেখো এরকম অনেক কম্পাউন্ড আছে। এই কম্পাউন্ড হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি, এইটা হচ্ছে 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, রাইট? আচ্ছা, আরেকটা দিচ্ছি এর সাথে, এটা হচ্ছে 2 ডিগ্রি। ওকে, তো যেরকম আমি ডিসকাশন করলাম একটু আগেই, যদি এই দুজনের কথা বলা হয় যে SN1 কার ক্ষেত্রে বেশি প্রবণতা দেখা যাবে SN1 এর, তাহলে অবভিয়াসলি হবে 3 ডিগ্রি, কারণ 3 ডিগ্রি এখানে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে বাই এলিমিনেটিং Cl। এখানেও কার্বোক্যাটায়ন তৈরি হলে সেটা স্টেবল হবে, কিন্তু সেটা অ্যাজ মাচ অ্যাজ নট স্টেবল লাইক দিস। সো দুজনের মধ্যে তুলনা করা হলে SN1 এর প্রবণতা এর বেশি, এর কম। প্রবণতা হিসাবে বলা হচ্ছে, এখানে কখনোই বলা হচ্ছে না যে এটা SN2ই করবে। আমি এখানে যে অর্ডারটা দিয়েছি সেই অর্ডারটা এটাই বোঝাতে চাইছে যে যত আমি বাল্কি এফেক্ট বাড়াবো SN1 বা SN2 হওয়ার প্রবণতা সেইভাবে বাড়তে থাকবে বা কমতে থাকবে। এবারে যদি SN1 এর সাপেক্ষে বললে আমার আনসার হবে এই রকম যে হ্যাঁ, এইটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে তাই এটা SN1 এর প্রবণতা বেশি, এর ক্ষেত্রে কম। SN2 এর সাপেক্ষে যদি প্রশ্ন দেয় তাহলে কি হবে, ঠিক উল্টে যাবে। যেহেতু এখানে বাল্কি এফেক্ট কম তাই এখানে SN2 হওয়ার প্রবণতা বেশি, এখানে বাল্কি এফেক্ট যেহেতু বেশি তাই SN2 হওয়ার প্রবণতা কম, এইরকম। আচ্ছা, এই দুটো দেখো, এরা দুজনেই কিন্তু 1 ডিগ্রি। কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, এই যৌগটা বা এই যৌগটা এরা দুজনেই কিন্তু 1 ডিগ্রি, তাই খুব স্বাভাবিকভাবেই দেখে অনেকে বলে দিতে পারে যে হ্যাঁ এরা তো SN2ই করবে। কিন্তু দেখো
তোমাদেরকে এটা ভাবতে হবে যে এখানে অন্য কোনো ড্রাইভিং ফোর্স আছে কিনা, মানে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার মতো প্রবণতা আছে কিনা। ওই জন্যই আমি প্রথমে ড্রাইভিং ফোর্সের একটা লিস্ট করে দিলাম। এখানে যদি ব্রোমিনটাকে বের করে দাও তাহলে কি হচ্ছে দেখো, এখানে একটা বেনজাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এখানেও যদি তুমি ব্রোমিন বের করে দাও তাহলে এখানে দেখো একটা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, যারা দুজনেই রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে রেজোনেন্স স্টেবিলিটি থাকলে এই কার্বোক্যাটায়ন যেগুলো তৈরি হবে তাদের যেহেতু রেজোনেন্স স্টেবিলিটি আছে, তাহলে তারা কি হবে, অবভিয়াসলি বিক্রিয়া মাধ্যমে কার্বোক্যাটায়ন তৈরি করে ফেলতে চাইবে বা তৈরি করে ফেলবে। তো অতএব এরা 1 ডিগ্রি হলেও এরা কিন্তু SN2 থেকে SN1 করার প্রবণতা বেশি, যেহেতু সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে। কেন সুস্থিত হচ্ছে? বিকজ অফ রেজোনেন্স এফেক্ট। রেজোনেন্স এফেক্ট। তো যৌগ দেখেই প্রথমেই বিচার করে ফেলবে না যে এটা SN2 হবে না SN1 হবে, তাতে অন্য কোনো ড্রাইভিং ফোর্স বা অন্য কোনো স্টেবিলিটি রিজন আছে কিনা সেইগুলো যাচাই করে কিন্তু দেখে নিতে হবে। তো এরকম একটা এক্সেপশনাল কেস, এক্সেপশনাল বলবো না ঠিক, মোটামুটি আমাকে যৌগটা দেখে সমস্ত কিছু ফ্যাক্টরস বিচার করে বুঝতে হবে যে কি হতে পারে। আচ্ছা, থার্ড পয়েন্টে দেখো, এই যৌগটা এটা কিন্তু একটা 2 ডিগ্রি হ্যালাইড। তো 2 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে SN1 করারও প্রবণতা যেরকম SN2 করারও প্রবণতা সেরকম, কারণ মিডিলে আছে। দুরকমই হতে পারে, মানে দু নৌকোয় পা দিয়ে চলার মতো। তো আমরা এখানে তাহলে আমাকে অন্য কিছু ফ্যাক্টর ভাবতে হবে যে আর কোনো স্টেবিলিটি পয়েন্ট কিছু রয়েছে কিনা। তো দেখো, আমি যদি ব্রোমিনটাকে এখানে বের করে দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করি, তাহলে এই কার্বোক্যাটায়ন হচ্ছে একটা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এটা কিন্তু একটা অ্যারোম্যাটিক সিস্টেম। অ্যারোম্যাটিক, কিন্তু এই অবস্থায় থাকলে এটা নন অ্যারোম্যাটিক। এই অবস্থায় থাকলে এটা নন অ্যারোম্যাটিক। এবার নন অ্যারোম্যাটিকের থেকে অ্যারোম্যাটিক যৌগের স্থায়িত্ব সব থেকে বেশি, মানে নন অ্যারোম্যাটিকের তুলনায় অ্যারোম্যাটিক সুস্থিত। তাই ও কি চাইবে, ব্রোমিনটাকে ছেড়ে দিয়ে অ্যারোম্যাটিক হয়ে যেতে চাইবে। তো অ্যারোম্যাটিক হতে গেলে কি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি করছে, আর কার্বোক্যাটায়ন হওয়া মানে কি বিক্রিয়া করবে, SN1 বিক্রিয়া করবে। এইভাবে তোমাদেরকে যৌগ দেখে বুঝতে হবে যে SN1 হতে পারে না SN2 হতে পারে। কোয়েশ্চেন্স তোমরা সলভ করবে, কোয়েশ্চেনে অনেক রকম ভ্যারাইটিস পাবে। আমি কিছু কোয়েশ্চেন তোমাদের দিয়েও দেবো প্র্যাকটিস করার জন্য। তো এবারে আমরা সেকেন্ড পয়েন্ট নিয়ে আলোচনা করি, নেচার অফ সলভেন্ট। সলভেন্ট মূলত দুই প্রকারের আমরা পড়বো এখানে, এক হচ্ছে পোলার প্রোটিক আর একটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক। পোলার, একটা হচ্ছে প্রোটিক আর একটা হচ্ছে অ্যাপ্রোটিক। পোলার তো হতেই হবে, দুটো বিক্রিয়ার ক্ষেত্রে পোলার সলভেন্ট তো অবশ্যই লাগবে, কিন্তু SN1 এর ক্ষেত্রে আমরা ইউজ করব পোলার প্রোটিক, আর SN2 এর ক্ষেত্রে পোলার অ্যাপ্রোটিক। প্রোটিক আর অ্যাপ্রোটিক মানে কি, পোলার অংশে যার হাইড্রোজেন থাকবে, যে সলভেন্টের পোলার অংশে হাইড্রোজেন থাকবে তাকে আমরা পোলার অ্যাপ্রোটিকের ক্যাটাগরিতে ফেলি, আর যার ক্ষেত্রে পোলার অংশে হাইড্রোজেন থাকবে না তাকে পোলার অ্যাপ্রোটিকের পর্যায়ে ফেলবো। উদাহরণ হিসাবে বলতে পারি এখানে দেখো, এটা হতে পারে অ্যাসিটোন, হতে পারে অ্যাসিটোন, হতে পারে এইটা, হতে পারে এটা হচ্ছে DMF, ডাইমিথাইল ফর্মামাইড। DMF, এটা হচ্ছে অ্যাসিটোন। বা
এটাও হতে পারে ডাইমিথাইল সালফক্সাইড, DMSO, DMSO। এছাড়াও রয়েছে THF, টেট্রাহাইড্রোফিউরান, এইটা। এরা সব হচ্ছে দেখো পোলার কিন্তু অ্যাপ্রোটিক। আর পোলার প্রোটিকের তো প্রচুর এক্সাম্পল বলা যায়, যেমন অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল হতে পারে, ওয়াটার হচ্ছে সব থেকে কমন এক্সাম্পল, তারপর অ্যামোনিয়া হতে পারে, যে কোনো অ্যাসিড হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড। কিছু বিক্রিয়া দেখবে কার্বক্সিলিক অ্যাসিডকে সলভেন্ট হিসাবে নেওয়া হয়, গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড সলভেন্ট হিসাবে নেওয়া হয়, তো তারা সবাই পোলার প্রোটিক সলভেন্টের পর্যায়ে পড়ে। আচ্ছা, এবারে এদেরকে ব্যবহার করলে SN1 এ লাভ কি, আর এদেরকে ব্যবহার করলে SN2 তে লাভ কি, সেটা দেখা যাক। দুটো বিক্রিয়ার ক্ষেত্রেই পোলার প্রোটিক বলো বা পোলার অ্যাপ্রোটিক বলো, দুটো বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম যে কাজ করার দরকার সেটা হলো এই RX। আমরা যে অ্যালকিল হ্যালাইড নিয়েছি, সেই অ্যালকিল হ্যালাইডে কার্বন আর হ্যালোজেনের বন্ধন বিয়োজন ঘটাতে হবে। দুটো বিক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু প্রথম ধাপে এই কাজটা হতেই হচ্ছে। তাহলে এখানে কার্বন ডেল প্লাস আর হ্যালোজেন ডেল মাইনাস ফর্মে তো এমনিই থাকে, কারণ দুজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। পোলার প্রোটিক হোক বা পোলার অ্যাপ্রোটিক হোক, তারা কি করে, দুজনেই তো পোলার, তো সেই পোলারিটির কারণে এই অ্যালকিল হ্যালাইডের যে অংশে যে পোল আছে সলভেন্টে, ঠিক অপোজিট পোলগুলো তাদের কাছাকাছি আসে। অপোজিট পোল বলতে ডেল মাইনাসের দিকে সলভেন্টের ডেল প্লাস পোল ওরিয়েন্ট হয়, আর ডেল প্লাসের দিকে সলভেন্টের ডেল মাইনাস পোল ওরিয়েন্ট হয়। তাতে কি হচ্ছে, এই ডেল মাইনাসের সঙ্গে সলভেন্টের ডেল প্লাস যে পোলগুলো রয়েছে আর অ্যালকিল গ্রুপের সঙ্গে সলভেন্টের ডেল মাইনাস যে পোলগুলো রয়েছে, তাদের একটা এরকম ভ্যান্ডার ওয়াল আকর্ষণী বল কাজ করে। কাজ করলে কি হচ্ছে, এদের দুজনের মধ্যে যে আকর্ষণ বা যে বন্ডিংটা ছিল, এরা আকর্ষণ বলের প্রভাবে, আমার হাতটা খেয়াল করো, এরকম ভাবে টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। মানে এই চার্জটাকে এরা সবাই মিলে টানছে, এর এই চার্জটাকে এই সলভেন্টের এই মলিকিউলগুলো টানছে। তাহলে দুদিক থেকে এই সলভেন্ট মলিকিউলগুলো আর এক্সকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যত টানবে তত কি হবে, আর এক্সের মধ্যে বন্ড লেংথ বেড়ে যাবে। যত বন্ড লেংথ বাড়বে তত এক্সের মধ্যে বন্ড দুর্বল হবে, দুর্বল হয়ে গেলে সহজে ভেঙে যাবে। তো এই ঘটনাকে বলা হয় পোলারাইজেশন। পোলারাইজেশন বা ধ্রুবায়ন, বাংলায় যদি বলো তাহলে এটা হচ্ছে ধ্রুবায়ন। ধ্রুবায়ন সলভেন্ট এই RX এর বন্ডকে পোলারাইজ করে দিয়ে RX আলাদা করে দিচ্ছে। তাহলে এরকম হলে কি হচ্ছে, বন্ড লেংথ বিটুইন RX increases, then RX bond weakens, দুর্বল হচ্ছে, আর তারপরে RX ব্রেক করে কি হলো, R প্লাস এক্স মাইনাস হয়ে গেল, R প্লাস এক্স মাইনাস হয়ে গেল। এবার তোমরা বলতে পারো যে সব ক্ষেত্রে কি R প্লাস এক্স মাইনাস হচ্ছে? ডেফিনেটলি নট। কারণ যারা টার্সিয়ারি তাদের ক্ষেত্রে R প্লাস এক্স মাইনাস হওয়াটা ফেভারেবল কেন? কারণ সেখানে কার্বোক্যাটায়ন তৈরি হলে সেই কার্বোক্যাটায়নের আবার কিছু স্টেবিলিটি রিজন থাকছে। কিন্তু যেই সমস্ত সাবস্ট্রেট SN2 করে তার ক্ষেত্রে তো কার্বোক্যাটায়ন তৈরি হলে সেরকম কোনো স্টেবিলিটি রিজন থাকছে না। তাই জন্য ওর ক্ষেত্রে এই ঘটনা হচ্ছে, বন্ড লেংথ ইনক্রিজ করছে, পোলারাইজেশন হচ্ছে, বন্ড উইক হচ্ছে, সেই পর্যন্ত ঠিক আছে। তারপর নিউক্লিওফাইল ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করার পরে বন্ডটা ভেঙে যাচ্ছে।
এই আর প্লাস এক্স মাইনাসটা SN1 এর ক্ষেত্রে দেখা যায়, SN2 এর ক্ষেত্রে কিন্তু নয়। কিন্তু এই ঘটনাগুলো দুটোর ক্ষেত্রেই হচ্ছে। তো এই একটা পয়েন্ট যে আর এক্স বন্ডকে পোলারাইজ করা, সেটা পোলার প্রোটিকও করে, পোলার অ্যাপ্রোটিকও করে, বাই মিনস অফ ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এখানে দেখো, এখানে ইন্টারাকশন যেটা হচ্ছে সেটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হচ্ছে। সেকেন্ড পয়েন্ট, SN1 এ এবার কি হলো, আর প্লাস তৈরি হলো, এক্স মাইনাস তৈরি হলো, আর নিউক্লিওফাইল তো দেওয়া ছিলই। তাহলে এবার সলভেন্ট মলিকিউলগুলো এদের প্রত্যেকটা আয়নকে আলাদাভাবে কি করবে, সলভেট করবে। এরকমভাবে সলভেট করে রাখবে। এইভাবে আমি অতগুলো আর লিখছি না, তোমরা বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো এই কার্বোক্যাটায়ন ফর SN1, কার্বোক্যাটায়নকে সলভেন্ট মলিকিউলের নেগেটিভ পোল এইভাবে সলভেট করে রাখছে, সলভেশন। ঠিক লিভিং গ্রুপ যা থাকছে বা নিউক্লিওফাইল যা থাকছে, মোটামুটি SN1 এ যত আয়নিক স্পিসিস তৈরি হলো বা যেটা বাইরে থেকে প্রোভাইড করা হলো নিউক্লিওফাইল ফর্মে, তাদের সবাইকে এরকমভাবে সলভেট করে রাখছে। এইবার SN1 এর ক্ষেত্রে সলভেশন এফেক্ট নিউক্লিওফাইল আর লিভিং গ্রুপের কিন্তু হয় কিভাবে, যেহেতু পোলার প্রোটিক, হাইড্রোজেন প্রেজেন্ট রয়েছে, তো এই নিউক্লিওফাইল বা লিভিং গ্রুপ হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে সলভেট হয়ে থাকে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং, কারণ নেগেটিভ যারা রয়েছে, নেগেটিভ চার্জ যারা রয়েছে, তারা সলভেন্টের পজিটিভ পোল মানে কে, পজিটিভ পোল মানে যেখানে হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তো হাইড্রোজেন সাইড দিয়ে হাইড্রোজেন বন্ডিং এর মারফত সলভেট হয়ে থাকে, সলভেটেড বাই হাইড্রোজেন বন্ড ফরমেশন। এবার এখানে কে স্ট্রং হাইড্রোজেন বন্ড ফরমেশন করছে বা কে উইক করছে সেই চর্চায় আমরা যাচ্ছি না। আমরা এখানে বুঝতে চাইছি যে পোলার প্রোটিক সলভেন্ট SN1 এর ক্ষেত্রে কি করে। তো নিউক্লিওফাইল বলো বা লিভিং গ্রুপ বলো, তারাও সলভেট হয়ে থাকছে এইখানে। এবারে তোমরা একটা কথা ভাবার চেষ্টা করো, SN1 প্রসেসে নিউক্লিওফাইল তো রেট ডিটারমিনিং স্টেপে পার্টিসিপেট করে না। পার্টিসিপেট কে করে, এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার জন্য যে সাবস্ট্রেট আমরা ইউজ করি, সেই সাবস্ট্রেটটাই একমাত্র রেট ডিটারমিনিং স্টেপে পার্টিসিপেট করে। তো নিউক্লিওফাইল সলভেট হয়ে থাকুক বা সলভেট হয়ে না থাকুক, তাতে রেটের ওপর কোনো এফেক্ট পড়বে না। কিন্তু প্রথম ধাপে পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করলে কি হচ্ছে, পোলারাইজেশন অফ আরএক্স বন্ডটা খুব বাড়ছে, ফলে বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যেতে পারছে, তো তাতে রেটটাও বাড়বে। ওই জন্য পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করা SN1 এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। এবারে নিউক্লিওফাইল বা লিভিং গ্রুপ সলভেট হয়ে থাকলে তাতে কোনো সমস্যা নেই, কারণ নিউক্লিওফাইল যখনই অ্যাটাক করুক বা যতক্ষণ ধরে অ্যাটাক করুক, তাতে রেটের ওপর কোনো এফেক্ট পড়বে না। এই পয়েন্টটাকে নিয়েই তোমরা SN2-তে যাও। যদি আমরা SN2-তে পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করি, কি হচ্ছে, আরএক্স বন্ডকে পোলারাইজ তো করছে, ডেফিনেটলি করছে, প্লাস লিভিং গ্রুপ তো ওখানে তৈরি হয় না, আলাদাভাবে তৈরি হয় না, নিউক্লিওফাইল অ্যাটাক করার পরে লিভিং গ্রুপ বেরোয়। নিউক্লিওফাইল যেটা দেওয়া হলো, সে কি হচ্ছে, পোলার প্রোটিক সলভেন্ট থাকলে সলভেট হয়ে থাকছে। এখন সলভেট হয়ে থাকলে তার সাইজটা তো বড়, সে সাইজ বড় হয়ে গেলে তার মুভমেন্ট কি হবে, স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেলে ওই প্রথম ধাপেই যখন নিউক্লিওফাইল বিক্রিয়া করে, তার মুভমেন্ট স্লো হয়ে গেলে ব্যাক সাইড অ্যাটাকের প্রবণতা কি হবে, স্লো হয়ে যাবে। আর ব্যাক সাইড অ্যাটাকের প্রবণতা স্লো হয়ে গেলে SN2 এর রেট কি হবে, SN2 এর রেটও স্লো হয়ে যাবে, কারণ SN2-তে নিউক্লিওফাইল কিন্তু রেট ডিটারমিনিং স্টেপে ইনভলভড। তাহলে আমাকে এমন কোনো সলভেন্ট SN2-তে ইউজ করতে হবে
যে আরএক্স বন্ডকে তো পোলারাইজ করছেই, কিন্তু নিউক্লিওফাইলকে যেন সলভেট না করে দেয়। কারণ সলভেশন যদি না, নিউক্লিওফাইল যদি সলভেট ফর্মে না থাকে, তাহলেই কিন্তু খুব ফাস্টার রেটে ওই কার্বনকে অ্যাটাক করতে পারবে ফ্রম দি ব্যাক সাইড অফ লিভিং গ্রুপ। তাই জন্যই পোলার প্রোটিক সলভেন্ট আমরা SN1-এ ইউজ করলেও SN2-তে আমরা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করি। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কেন ইউজ করব? সরি, এখানে লেখাই ছিল পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এক হচ্ছে পোলারাইজেস RX বন্ড, 2 নম্বর do not solvate nucleophile so that it reacts faster. It can react faster. আর এখানে 1 নম্বর তো সেম, polarizes RX bond, polarizes RX bond, 2 নম্বর solvates and stabilizes the ions. তো এই কারণে আমরা পোলার প্রোটিক আর পোলার অ্যাপ্রোটিকের চয়েস SN1 আর SN2-তে এইরকম করে থাকি। ঠিক আছে, ওকে। তো এবার নেক্সট পয়েন্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিভিং গ্রুপ আর নিউক্লিওফাইলের চরিত্র নিয়ে। তো এই ভিডিওতে আমরা মোটামুটি এই দুটো পয়েন্টস নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা বাকি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।